বিন্যাস সমবায় চ্যাপ্টারে বিন্যাসের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। তো দীর্ঘ উত্তরধর্মী প্রথম প্রশ্নটা রয়েছে এটা, বলেছে এন পি আর যদি n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক নিয়ে বিন্যাস করা হয় তাহলে এটা প্রমাণ করতে হবে। তো npr মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, কিন্তু npn এটার মানে কি? এটার মানে অবশ্যই n ফ্যাক্টরিয়াল। npn মানে n ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এই লাইনটাকে লেফট হ্যান্ড সাইডটাকে নেব। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা এটা পাবো 1 প্লাস 1 ইনটু 1 ফ্যাক্টরিয়াল প্লাস 2 ইনটু 2 ফ্যাক্টরিয়াল প্লাস 3 ইনটু 3 ফ্যাক্টরিয়াল প্লাস n ইনটু n ফ্যাক্টরিয়াল। এটা লিখতে পারবো 1 into 1 factorial, 1 plus 1 into 1 factorial, तो 1 माने 1 factorial और 1 into 1 factorial माने होच्छे 1 factorial, माने totally एटाते আমরা পাচ্ছি 2 factorial বা 2 পাচ্ছি। তো 2 আর 2 factorial সেম, সেজন্য আমরা যেহেতু পরেরটাতে 2 factorial লেখা আছে আমরা পরেরটা শ্রেণীর স্বার্থে মানে সিরিজের স্বার্থে এটাকে 2 ফ্যাক্টরিয়াল করে দিলাম। পরেরগুলো যা আছে n ইনটু n ফ্যাক্টরিয়াল। এই দুটো ফ্যাক্টরিয়াল থেকে তাহলে 2 ফ্যাক্টরিয়াল যদি আমরা কমন নিই, 2 ফ্যাক্টরিয়াল কমন নিলে কি পাবো? 1 প্লাস 2 ইনটু 2 ফ্যাক্টরিয়াল, তারপরে যা আছে তাই 3 ইনটু 3 ফ্যাক্টরিয়াল প্লাস n into n factorial। তাহলে এখান থেকে কি পেলাম? 3 into 2 factorial। তো 3 into 2 factorial, এটা 3 into 3 factorial, এটাতে যা আছে তাই n into n factorial। তো 3 into 3 factorial মানে আমরা জানি 3 into 3 factorial মানে 3 factorial। তো আবার 3 টা যদি কমন নিই তাহলে হবে 1 প্লাস 3 মানে 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল। তারপরে একটা নিশ্চয়ই 4 ইনটু 4 ফ্যাক্টরিয়াল আছে। এইভাবে পরপর তো থাকবে এখন যতক্ষণ না আমরা n কে পৌঁছাতে পেরেছি। তো তাহলে এখানটাতে আমরা কি পাচ্ছি? 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল পেয়ে যাচ্ছি। এটা 4 ইনটু 3 ফ্যাক্টরিয়াল মানে 4 ফ্যাক্টরিয়াল পেয়ে গেলাম। তারপর এটা 4 ইনটু 4 ফ্যাক্টরিয়াল পাচ্ছি। তো এইভাবে আমরা যদি সিরিজটাকে লক্ষ্য করি, শ্রেণীটাকে লক্ষ্য করি, তাহলে কি পাচ্ছি আমরা? যেখানে 2 ইনটু 2 ফ্যাক্টরিয়াল ছিল তার আগে পর্যন্ত মানে এই দুটোর যোগ করে আমরা পেয়ে গেলাম 2 ফ্যাক্টরিয়াল। যেখানে 3 ইনটু 3 ফ্যাক্টরিয়াল ছিল 3 ইনটু 3 ফ্যাক্টরিয়াল আগে পর্যন্ত মানে এর আগের গুলো সবকটা যোগ করে আমরা পেয়ে গেলাম 3 ইনটু 2 ফ্যাক্টরিয়াল। তার মানে 3 ফ্যাক্টরিয়াল পেয়ে যাচ্ছি। তাহলে 3 ইনটু 3 ফ্যাক্টরিয়ালের আগে পর্যন্ত যোগ করে মানে এর আগে সবকটা যোগ করে পাচ্ছি 3 ফ্যাক্টরিয়াল। 4 ইনটু 4 ফ্যাক্টরিয়াল এর আগে পর্যন্ত সবকটা যোগ করে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল। তো এই সিরিজ ধরে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা এক সময়ে কি পাবো? এক সময় যখন আমরা n ইনটু n ফ্যাক্টরিয়ালের কাছে চলে আসব তখন এই দিকের সমস্ত যোগফলটা নিশ্চয়ই n ফ্যাক্টরিয়াল হয়ে যাবে। তাহলে একটা ডট লাইন রেখে এখানে লিখব আমরা n ফ্যাক্টরিয়াল প্লাস n ইনটু n ফ্যাক্টরিয়াল। তাহলে এবার যদি আমরা কমন নিই n ফ্যাক্টরিয়াল কে তাহলে পাবো 1 প্লাস n ইনটু n ফ্যাক্টরিয়াল। তাহলে 1 প্লাস n ইনটু n মানে হচ্ছে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল। আর n প্লাস 1 ফ্যাক্টরিয়াল কে নিশ্চয়ই আমরা লিখতে পারবো n প্লাস 1 p n প্লাস 1, কারণ n p n মানে n ফ্যাক্টরিয়াল। তাহলে n প্লাস 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে n প্লাস 1 p n প্লাস 1, তার মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে। দুইটা অঙ্ক শিখতে হলে অঙ্কটা শুধু খাতায় করে নেওয়া নয়,
কিভাবে করছি, কেন করছি, এইগুলোকে কিন্তু নোট করতে হবে। তার জন্য শুনতে হবে মনোযোগ দিয়ে, কিভাবে করছি এবং কেন এটা করছি। এটা যতক্ষণ না জানতে পারছো, এই প্রশ্নটা যতক্ষণ না নিজের মধ্যে এসছে, ততক্ষণ কিন্তু অঙ্ক শিখতে পারবে না। সেই জন্য অঙ্ক শেখা মানে কিন্তু অঙ্কটা শুধু খাতায় করে নেওয়া এটাই তোমার একমাত্র লক্ষ্য নয়, কিভাবে হচ্ছে জেনে নেওয়া, যাতে করে তুমি পরবর্তী ক্ষেত্রে সেইগুলোকে ব্যবহার করতে পারো। দেখো এখানে এটা দেওয়া আছে 3টে সমান, এটা প্রমাণ করতে বলেছি। তো এইরকম আমরা করেছিলাম। তো এইটাকে যদি আমরা কে ধরে নিই, তাহলে আমরা ABC এর মানগুলো এখানে বসিয়ে অঙ্কটাকে সমাধান করতে পারবো। তো এইটাকে কে ধরতে গিয়ে একটু যেটা NPR এর মানটা কে দিয়ে চলে আসবে, সেই জন্য আমরা এটাকে সরাসরি কে না ধরে এটাকে 1/k নিয়ে নিচ্ছি। বা এই অনুপাতটাকে বলছি A/B সমান যদি B/C হয়, তাহলে তো আমরা জানি যে B/A সমান C/B ও লেখা যাবে। তাহলে A/B সমান যদি B/C হয়, তাহলে B/A সমান C/B লেখা যায়। সেজন্য প্রথমে আমরা অনুপাতটাকে একটু উল্টে নিচ্ছি। তাহলে এই অনুপাতটা থেকে আমরা লিখতে পারি A/NPR-1 সমান B/NPR সমান C/NPR+1। এইটা সমান আমরা কে ধরে নিচ্ছি। তাহলে এখন আমরা কি পাবো? A সমান পাবো K × NPR-1, B সমান পাবো K × NPR, আর C সমান পাবো K × NPR+1। হলো। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে নিচ্ছি। রাইট হ্যান্ড সাইডে আছে A × B + C, তাহলে K × NPR-1 × NPR plus K × NPR+1 এটা আছে। এখন k গুলোকে যদি আমরা এই দুটো k কে যদি কমন নিই, তাহলে এটা একটা k আছে, তাহলে k স্কয়ার হয়ে যাবে। k স্কয়ার ইনটু এগুলোকে ফ্যাক্টরিয়াল করে নিচ্ছি, তাহলে পাবো n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল ইনটু n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল প্লাস n ফ্যাক্টরিয়াল বাই n minus r minus 1 factorial। এরপর কি করব? k square into n factorial by n minus r plus 1 factorial। এই দুটোকে যোগ করতে হবে। তো যোগ করতে গেলে লসাগু করতে হয়। এর আগের একটা প্রশ্নতে আমরা লসাগু সম্বন্ধে শিখেছিলাম, ফ্যাক্টরিয়ালের লসাগু কি করে করতে হয়। তো ফ্যাক্টরিয়ালের লসাগু করতে গেলে দুটো ফ্যাক্টরিয়ালের মধ্যে যেটা বড়টাই হবে, বড় ফ্যাক্টরিয়ালটাই হবে লসাগু। তাহলে এই দুটো ফ্যাক্টরিয়ালের মধ্যে এটা r - 1, আর তাহলে এইটা বড় হবে নিশ্চয়ই, তাহলে n - r ফ্যাক্টরিয়ালটাই হবে লসাগু। তাহলে এটা আমরা লসাগু নিলাম, তাহলে এখানে হবে n ফ্যাক্টরিয়াল প্লাস এইটাকে যদি ভাঙা হয়, তাহলে n - r ফ্যাক্টরিয়ালকে যদি ভাঙা হয়, তাহলে আমরা কি পাবো? n - r ইনটু n minus r minus 1 ফ্যাক্টরিয়াল, তাই না? একটা ঘর কমিয়ে দিলে কত ফ্যাক্টরিয়াল দিই? তাহলে n minus r, এটা দিয়ে যখন আমরা ভাগ করব তখন n minus r টা পাচ্ছি, তাহলে উপরে হবে n ফ্যাক্টরিয়াল ইনটু n minus r। ঠিক আছে, তারপরে তাহলে আমরা কি পাচ্ছি? k স্কয়ার ইনটু n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টরিয়াল ইনটু, এখানে কি পাবো? n ফ্যাক্টরিয়ালটা কমন নেব, তাহলে n ফ্যাক্টরিয়ালটা যদি কমন নিই তাহলে পাচ্ছি 1 প্লাস n মাইনাস r, এই তিনটে পাচ্ছি বাই
n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখন এগুলোর মধ্যে গুণ আছে, তাহলে k স্কয়ার ইনটু n ফ্যাক্টোরিয়াল। বলছি এই ফ্যাক্টোরিয়াল আর এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে এটাতেও n মাইনাস r প্লাস 1 আছে, এটাতেও n মাইনাস r প্লাস 1 আছে, তাহলে এই দুটো তো সমান। তাহলে এইটাকে যদি আমরা একবার কমিয়ে দিই তাহলে কি পাবো, এটাকে ফ্যাক্টোরিয়ালটা একবার এগিয়ে নিয়ে যাব, মানে 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা একবার এগিয়ে নিয়ে যেতে বলতে 10 ইনটু 9 ফ্যাক্টোরিয়াল এরকম লেখা হয়। তাহলে এখানে আমরা একবার পরে লিখলে হবে প্লাস 1 ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই হবে, ইনটু এখানে পাচ্ছি আমরা n ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r প্লাস 1 সাজিয়ে দিলাম একটু বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল হলো। তাহলে এখানে এইটা কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, k একটা, n ফ্যাক্টোরিয়াল দুটো রয়েছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল দুটো রয়েছে আর n মাইনাস r ফ্যাক্টোরিয়াল দুটো আছে, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল দুটো আছে, তার মানে এটা হোল স্কয়ার পাচ্ছি। তার মানে k ইনটু এইটার মানে কি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n pr, তাই না, এর হোল স্কয়ার। তার মানে আমরা b, bটার মান k ইনটু n pr, তাহলে এটা b এর মান, k ইনটু n pr হচ্ছে b, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি b স্কয়ার, তার মানে লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, কিভাবে হচ্ছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তারপরে দেখো তিনেরটা কিন্তু ইতিমধ্যে তোমরা করে ফেলেছো, যদি বুঝে করেছো তাহলে সংক্ষিপ্ত 6 থেকে নিশ্চয়ই করতে পারবে। সংক্ষিপ্ত 6 ঠিক এরকমই একটা অঙ্ক ছিল, শুধু পদ্ধতিটাকে কাজে লাগিয়ে এটা করতে পারবে তিনেরটা। আর চারেরটা দেখো ওই একই অঙ্ক আগের মতোই, একটু ঘুরিয়ে দিয়েছি হয়তো, তো 2 3 4 5 6 7 মানে 6টা অঙ্ক দিয়েছে, দিয়ে বলেছে 999 অপেক্ষা ছোট 2 দ্বারা বিভাজ্য কতগুলি সংখ্যা গঠন করা যাবে। তো 999 অপেক্ষা ছোট এই কথাটা দিয়ে কি বোঝাতে চাইলো, 900 এইগুলোই কিন্তু শিখতে হবে যে কি 999 সংখ্যাটা থেকে ছোট কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমাকে বুঝে নিতে হবে যে কত অঙ্কের সংখ্যা গঠন করতে হবে সেই কথাটা বলেছি। তাহলে 999 অপেক্ষা ছোট মানে এটাকে আমরা অঙ্কতে যদি কনভার্ট করে নিই তাহলে 999 অপেক্ষা ছোট সংখ্যাগুলি 3 অঙ্কের হতে পারে, 2 অঙ্কেরও কিছু হবে, আবার 1 অঙ্কেরও কিছু হবে। তাহলে 1 অঙ্কের হবে, 2 অঙ্কের হবে, 3 অঙ্কের হবে, এই 3 ধরনের সংখ্যা গঠন করতে হবে যারা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা একে একে দেখব। তাহলে লিখবে যে 999 অপেক্ষা ছোট সংখ্যাগুলি কি হতে পারে, 1 2 বা 3 অঙ্কের হতে পারে। তার মানে 3 রকমের অঙ্ক আমাদের গঠন করতে হবে 1 অঙ্কের ক্ষেত্রে। এবার একটা করে আমরা প্রশ্নের উত্তরগুলো দেব। তাহলে 1 অঙ্কের ক্ষেত্রে কতগুলো সংখ্যা পাই সেটা আগে আমরা বের করে নেব। তাহলে 1 অঙ্কের ক্ষেত্রে কতগুলো সংখ্যা পাবো, 1 অঙ্কের ক্ষেত্রে 2 দ্বারা বিভাজ্য যতগুলো আছে সেগুলো তো আমরা জানি, তো সেগুলো আমরা সরাসরি নোট করে নিতে পারি। 2 4 6 8, 2 4 6 8, তার মানে 4টি, তাই না। তাহলে 1 অঙ্কের ক্ষেত্রে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কটা হবে, 4টি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম একটা কমপ্লিট সেট। আমরা লিখে দিতে পারো কোনগুলো বটে, 2 পেলাম, 4 পেলাম, 6 পেলাম, 8 পেলাম, এই 4টে হচ্ছে 1 অঙ্কের 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। চলে আসছি 2 অঙ্কের ক্ষেত্রে। তাহলে 2 অঙ্কের ক্ষেত্রে দুটো অঙ্ক যখন বলেছে আমরা একটু ঘর করে নিচ্ছি। দুটো অঙ্ক, এককের ঘরটা আমরা কি দিয়ে ভর্তি করতে পারবো, এইগুলোর মধ্যে থেকে, ও সরি এখানে তো অঙ্কগুলো বলে দিয়েছি, এর মধ্যে জোড় সংখ্যা আছে 1টা
দুটো তিনটে, তাহলে 8টা তো হবে না, তাহলে তিনটে হবে, তিনটে 2 4 আর 6 এক অঙ্কের তিনটে জোড় সংখ্যা। এবার দুই অঙ্কের ক্ষেত্রে, দুই অঙ্কের ক্ষেত্রে এককের স্থানে আমরা যদি 2 4 বা 6 কে রাখি, 2 রাখলেও হবে, 4 রাখলেও হবে, 6 রাখলেও হবে, জোড় সংখ্যা হবে। তো এখন আমরা যে কোনো একটা বসিয়ে দেখব, তারপরে 3 দিয়ে গুণ করে নেব। তো এককের স্থানে যদি আমরা 2 কে রেখে দিই, তাহলে বাকি আমরা 2 কে বাদ দিয়ে বাকি 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা সংখ্যাকে এই ঘরটাতে বসাতে পারবো। তাহলে 5টা অঙ্ককে এই ঘরটাতে একটি ঘর, তাহলে 5টা অঙ্ককে একটি ঘরে কত প্রকারে বসানো যায়? 5p1 প্রকারে। তাহলে 5p1 প্রকারে 2 দ্বারা বিভাজ্য, এই 2 দিয়ে শেষ 2 অঙ্কের সংখ্যা হবে। 4 দিয়েও এতগুলো হবে, 6 কে একক স্থানে রাখলেও এতগুলো হবে। তাহলে মোট 2 অঙ্কের 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে কতগুলো? 5p2 × 3। তাহলে আমরা কি লিখব? যে 2 অঙ্কের ক্ষেত্রে 2 কে এককের ঘরে রেখে বাকি 5টি অঙ্ককে, বাকি মানে দশকের ঘরটা বাকি থাকছে, তাহলে দশকের ঘরে সাজানো যাবে কত প্রকারে? সাজানো যাবে 5p1 প্রকারে। অতএব 2 অঙ্কে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়া যাবে কত? 3 × 5p1। 5p1 মানে কত? 5p1 মানে হচ্ছে 5, তাই না? তাহলে 3 × 5 মানে হচ্ছে 15 প্রকারের সংখ্যা পাওয়া যাবে। আর একটা কি? 3 অঙ্কের ক্ষেত্রে, তাহলে 3 অঙ্কের ক্ষেত্রে আমরা কি বিচার করব? 3 অঙ্কের ক্ষেত্রে 3টে ঘর আছে, এককের ঘরটাকে আমরা 2 4 বা 6 বসাতে পারি। আমরা একটা যে কোনো বসাবো, 2 দিয়ে বসিয়ে নিলাম। তাহলে 2 কে বাদ দিলে বাকি 5টাকে এই দুটো ঘরের মধ্যে বসাতে হবে, তার মানে 5p2 প্রকারে হবে। তাহলে 3 অঙ্কের ক্ষেত্রে একই কথা লিখতে হবে। তাহলে আমি আর লিখছি না, তোমরা এটা লিখবে যে 2 কে এককের ঘরে রেখে বাকি দুটি ঘরকে বাকি 5টি অঙ্ক দ্বারা ভর্তি করা যাবে কত প্রকারে? 3 × 5p2 প্রকারে, কারণ দুটো ঘর 5টা অঙ্ক। এইটা 3 × 5p2 মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল, মানে 5 × 4 মানে 20, তার মানে 60 প্রকারে। তাহলে 60 প্রকারের পাওয়া যাবে 3 অঙ্কের সংখ্যা, 15 প্রকারের 2 অঙ্কের সংখ্যা, আর 3টে হচ্ছে এক অঙ্কের সংখ্যা। তাহলে মোট প্রদত্ত শর্তে 999 অপেক্ষা ছোট মোট সংখ্যা পাওয়া যাবে, বা শুধু প্রদত্ত শর্ত লিখলেও হবে। তাহলে প্রদত্ত শর্তে মোট সংখ্যা গঠন করা যাবে, মোট সংখ্যা গঠিত হবে কটা? 3টে, 15টা আর 60টা, তার মানে 75 78। তাহলে 78 প্রকারের সংখ্যা গঠন করা যাবে। ঠিক আছে, পাঁচেরটাও একই রকমের অঙ্ক, তোমরা এটা নিজেরাই করবে। তবু 5এরটাতে একটা কথা বলে রাখছি, শূন্য আছে কিন্তু এই শূন্য থাকলে কিন্তু আলাদাভাবে আর একটু শূন্যকে নিয়ে বিচার করতে হবে, না হলে কিন্তু ভুল এসে যাবে। তো শূন্যকে আলাদাভাবে রেখে তোমাকে বিচার করতে হবে। একবার হিন্টস একটু দিয়ে দিচ্ছি, এটা দেখবে, প্রয়োজন হলে দেখবে, নাহলে নিজেই করবে। 1000 অপেক্ষা ছোট বলেছে, তার মানে ওই একই হবে, 1 অঙ্ক অথবা 2 অঙ্ক অথবা 3 অঙ্ক। তাহলে প্রথমে 1 অঙ্কের ক্ষেত্রে খুব সংক্ষেপে লিখছি। 1 অঙ্কের ক্ষেত্রে 5 দ্বারা বিভাজ্য একটাই সংখ্যা আছে 5, তার মানে একটি হবে, সেটা হচ্ছে 5। 2 অঙ্কের ক্ষেত্রে বিচার করতে হবে এইভাবে, 2 অঙ্কের ক্ষেত্রে এককের ঘরে 5 কে রাখলে হবে বা 0 কে রাখলে হবে। এখন 5 কে যদি রাখা হয় তাহলে মোট সংখ্যা পাওয়া যাবে এখানে 9p1 প্রকারে। ঠিক আছে,
কিন্তু যখন আমরা এটাকে আবার আলাদাভাবে বিচার করতে হবে বললাম, যখন আমরা এখানে 5 কে রাখলাম তখন এখানে যখন শূন্যটা এসে বসবে, 5 কে রেখে যখন এই যে 9p1 প্রকারের মধ্যে এক প্রকার আসবে শূন্যটা, তাহলে 0 5 যেটা সেটা তো 9p মানে 2 অঙ্কের হবে না, সেজন্য 9p1 - 1 হবে, এটা শেষে 5 থাকবে 9p1 - 1। আর শেষে যদি আমরা 0 কে রাখি তাহলে 9p1 ই হবে, তাহলে এটা 9p1 হবে আর 5 রাখলে 9p1 - 1 হবে। এটা 2 অঙ্কের ক্ষেত্রে। 3 অঙ্কের ক্ষেত্রে কি হবে? 3 অঙ্কের ক্ষেত্রেও তাই হবে। যদি আমরা 5 কে রাখি তাহলে এই প্রকারকে আমরা বসাতে পারবো 9টা অঙ্ককে 9p2 প্রকারে, সেখান থেকে বাদ যাবে কটা? 0 কে এখানে যটা রেখে হবে তটা বাদ যাবে, তাহলে 0 কে এখানে বসিয়ে দিলাম, তাহলে দুটো বসে গেলে মাঝখানে একটা ঘর বাকি থাকছে আর অঙ্ক থাকছে কটা? 8টা। তার মানে 8p1 প্রকারে 0টা এই জায়গায় আসবে, তাহলে এইটা হবে। আর 0 কে যদি এখানে রাখি তাহলে 9p2 প্রকারই এই ঘরগুলো ভর্তি করা যাবে এবং সে কটা সবই 3 অঙ্কে থাকবে। তাহলে মোট কত হলো? 1 প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এতগুলো হবে 1000 অপেক্ষা ছোট 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। ঠিক আছে, তারপরে দেখো 6এরটা। প্রথম প্রশ্নটা তো খুব সহজ দিয়েছে, 1 2 3 4 চারটে অঙ্কের মধ্যে 4 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যাবে। আমরা জানি এটা 4 ফ্যাক্টোরিয়াল, তো 4 ফ্যাক্টোরিয়াল প্রকারের মোট সংখ্যা হবে। এটাও আমি গোটাটা করে দিচ্ছি না, এটা এক্সাম্পলে করা আছে, তবু আমি আরেকবার করে দিচ্ছি যোগফলটা কিভাবে করছে আরেকবার বলে দিচ্ছি আমি। তাহলে মোট 4 ফ্যাক্টোরিয়াল মানে 24টা সংখ্যা গঠন করা যাবে। 24 প্রকারের সংখ্যাকে এবার যোগ করতে বলেছে। তো যে 24 প্রকারের সংখ্যা গঠন করা যাবে, আমরা র্যাঙ্ক নির্ণয়ের সময় বলেছিলাম কথাটা, যে 24 প্রকারের সংখ্যা গঠন করা যাবে প্রত্যেকটা তো এই চারটের মধ্যেই হবে। যে 24 প্রকারের সংখ্যা গঠন করা যাবে তাতে একক, দশক, শতক আর সহস্র প্রত্যেকটা স্থানীয় এই 4 এককের ঘরে কতবার আসবে? প্রত্যেকটাই আসবে 6 বার করে, মানে 6 বার করে 4 আসবে, 6 বার করে 3 আসবে, 6 বার করে 2 আসবে, 6 বার 1 আসবে। এই ঘরেও তাই হবে, 6 বার 4, 6 বার 3, 6 বার 2, 6 বার 1, প্রত্যেকটা ঘরেই একই অঙ্কগুলোই আসবে, তাই না? সেখানে এককের ঘরের যোগফলটাও যা হবে, দশকের ঘরের যোগফলটাও তাই হবে, শতকের ঘরের যোগফলটাও তাই হবে, আর হাজারের ঘরের যোগফলটাও তাই হবে। তাহলে এককের ঘরের যোগফলটা কত হবে? এককের ঘরের যোগফল হবে 6 × 1 + 2 + 3 + 4, এটা হবে এককের ঘরের যোগফল। তাহলে এককের ঘরের যোগফলটা হচ্ছে 4 × 3 = 7 8 9 10 60। দশকের ঘরের যোগফলটাও কিন্তু 60 হবে। তাহলে এইভাবে আমরা যোগ করি যদি, তাহলে এই যোগফলটা 60 যখন হচ্ছে, এটা 60 এর 0 হচ্ছে, হাতে 6 থাকছে, এটা যোগ করলেও তো সেই 60ই হবে, কারণ এখানেও সেই 6টা 1 আছে, 6টা 2 আছে, 6টা 3 আছে, 6টা 4 আছে। এবার কি হবে? এলোমেলো ভাবে থাকে যেহেতু, সেই কারণে এই 4টে অঙ্কই তো প্রত্যেক লাইনেই থাকবে, প্রত্যেক লাইনে এই 4টে অঙ্কই থাকবে, যার জন্য সব অঙ্কগুলো ওর মধ্যেই থাকবে। তো এটাতেও 60 হবে, তাহলে এটাতেও যখন 60 হবে, হাতের 6 নিয়ে এটা 66 হবে। আবার এটাতেও 60 হবে, 60 আর হাতের 6 নিয়ে 60 আর হাতের 6 নিয়ে এটাও 66 হবে। আর এটাতেও 60 হবে, 60 6 নিয়ে 66 হবে। তাহলে সংখ্যার যোগফল হবে এইরকম ভাবে, উদাহরণে করা আছে ওইরকম করলাম। এটা তোমরা নিজেরাই করবে এবং সম্পূর্ণ নিজে করবে। মোট কতগুলো বই আছে আগে দেখে নেবে, এইভাবে গুনে নেবে। 5 কপি কোন পুস্তকের 5 কপি, অন্য 2 প্রকার পুস্তকের 4 কপি করে, এই যে অন্য 2 প্রকার পুস্তকের 4 কপি করে, তাহলে কিন্তু 4 + 4 মানে 8 হয়ে গেল। 3 পুস্তকের 6 কপি করে, মানে 6 + 6 + 6, এইরকম ভাবে বইগুলোর মোট সংখ্যা বার করবে। আর যেগুলো একই রকমের বই হচ্ছে, যেমন 6 কপি মানে 6 ফ্যাক্টোরিয়াল, 3টে 6 কপি করে মানে 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল, অথবা 6 ফ্যাক্টোরিয়ালের হোল কিউব করতে হবে। তো এইভাবে নিচে যতগুলো একই জিনিস থাকছে সেইগুলো তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিলে, মানে বিন্যাসের দ্বিতীয় ফর্মুলাটা সাহায্য নিয়ে করলেই হয়ে যাবে। তো আমি 8এরটা দেখো, কন্ট্যাক্ট সি, এখানে 3টে প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে স্বরবর্ণগুলির ক্রমিক অবস্থান অপরিবর্তিত থাকে। ক্রমিক অবস্থান অপরিবর্তিত থাকে মানে স্বরবর্ণ এখানে আছে কটা?
স্বরবর্ণ আছে এখানে দুটো, তাহলে দুটো স্বরবর্ণ আছে, তো এদের ক্রমিক অবস্থান অপরিবর্তিত থাকে, মানে ক্রম অপরিবর্তিত থাকে। এর আগে আমরা পড়েছি ক্রম অপরিবর্তিত থাকলে আমি বলেছিলাম কি করতে হবে, এই দুটোকেও একই ধরে নেবে। তাহলে এই দুটোকেও আমরা দুটোকেই ও ধরছি বা দুটোকেই এ ধরছি, তো যাই হোক দুটোকে আমরা একই অক্ষর ধরে নিয়ে বিন্যাস করে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, যে ক্রম, একদম সরাসরি উত্তর লিখে দেবো যে ক্রম অপরিবর্তিত থাকলে, স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত থাকলে বা ক্রমিক অবস্থান অপরিবর্তিত থাকলে বিন্যাস সংখ্যা কত হবে, 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল বাই স্বরবর্ণ দুটোর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আর দুটো সি আছে আর একটা 2 ফ্যাক্টোরিয়াল, আর দুটো টি আছে তাহলে আরো একটা 2 ফ্যাক্টোরিয়াল। বাস যা হবে এটা ক্যালকুলেশন করে লিখে নেবে, তাহলে হয়ে যাবে উত্তর 1 নম্বর। 2 নম্বরে আছে কি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলির আপেক্ষিক অবস্থান অপরিবর্তিত থাকে। আপেক্ষিক অবস্থান বলতে স্বরবর্ণগুলো যে জায়গা আছে তাদের নিজেদের জায়গাতেই থাকবে, আর ব্যঞ্জনবর্ণগুলো যে জায়গায় আছে তাদের নিজেদের জায়গায় থাকবে। তার মানে স্বরবর্ণ দুটো নিজেদের জায়গায়, দুটো জায়গায় দুটো স্বরবর্ণকে কত প্রকারে বিন্যাস করা যাবে, 2 ফ্যাক্টোরিয়াল প্রকারে। আর ব্যঞ্জনবর্ণ আছে 1 2 3 4 5টা ব্যঞ্জনবর্ণকে নিজেদের জায়গায়, মানে 5টা জায়গায় বিন্যাস করা যাবে কত প্রকারে, 5 ফ্যাক্টোরিয়াল, তার মধ্যে দুটো সি আছে দুটো টি আছে, 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো যেহেতু কেটে প্রথমে দুটো পরে 5টা, 7টার বিন্যাস চেয়েছে, তাহলে কেটে বিন্যাস হলো 7টার মধ্যে প্রথমে দুটো পরে 5টা, তাহলে এটা গুণ করতে হবে নিশ্চয়ই, তাহলে এটা গুণফলটাই হবে এদের বিন্যাস সংখ্যা। 3 নম্বরে বলেছে স্বরবর্ণগুলির অবস্থান অপরিবর্তিত থাকে, মানে স্বরবর্ণগুলো নিজেদের জায়গাতেও নিজেদের যে বিন্যাসটা হচ্ছিল সেটাও আর হবে না, তার মানে স্বরবর্ণ দুটোকে আমরা রেখে দিচ্ছি অপরিবর্তিত ভাবে। তাহলে শুধুমাত্র এই 5টা, মানে এই দুটো ফিক্সড জায়গা, তাহলে এই দুটো ফিক্সড জায়গা যখন হয়ে গেল তখন এই 5টা জায়গার মধ্যে আমরা বিন্যাস করতে পারবো। তাহলে 5টা জায়গার মোট বিন্যাসটা হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা হবে শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ 5টার বিন্যাস, কারণ স্বরবর্ণগুলো নিজেদের জায়গা অপরিবর্তিত রাখছে, মানে কোনো বিন্যাস হচ্ছে না। তাহলে হয়ে গেল কন্ট্যাক্ট। তারপরে উদাহরণ 28টা দেখে তোমরা 9 অঙ্কটা করতে পারবে, একদম 28 যেভাবে করেছো ওই লেখাগুলো লিখেই করতে হবে। তাহলে 9টা তোমরা উদাহরণ 28 দেখে করবে। আর 10এরটা দেখো, বলেছে দুটো মাইনাস চিহ্ন পাশাপাশি থাকবে না, এরকম 6টা প্লাস আর 4টে মাইনাসকে কত প্রকারে সাজানো যাবে। 6টা প্লাস চিহ্ন আর 4টে মাইনাস চিহ্নকে কত প্রকারে সাজানো যাবে। তো মাইনাসের উপরে শর্ত আরোপ করেছি, মানে মাইনাসগুলো পাশাপাশি থাকবে না, সেক্ষেত্রে প্রথমে প্লাস 6টাকে সাজাতে হবে। তো 6টা প্লাসকে সাজাতে গিয়ে এইটা মাথা থেকে চলে গেলে হবে না, কিন্তু যে প্লাসগুলোকে আমাদের একই ধরতে হবে। 6টা বালককে সাজানো, 6টা বালিকাকে সাজানো, 6টা লোককে সাজানো, এগুলো সমস্ত লোকগুলো কিন্তু একটার থেকে আরেকটা আলাদা আলাদা হয়, সেজন্য আমরা আলাদা বস্তু হিসেবে ধরি, কিন্তু 6টা প্লাসকে আমরা একই বস্তু হিসেবে ধরবো। তাহলে একই বস্তু যদি 6টা হয়, তাহলে 6টাকে আমরা কত প্রকারে সাজাতে পারবো, তাহলে 6টা প্লাসকে আমরা সাজাতে পারবো 6 ফ্যাক্টোরিয়াল মোট বাই 6টা একই রকম হওয়ার জন্য বাই 6 ফ্যাক্টোরিয়াল, মানে এক প্রকারে হবে। এবার কি হবে, এদের মাঝখানে কটা জায়গা পাবো আমরা, মাঝে তাহলে লিখবো আমরা মাঝের 5টা জায়গা আর দুপাশের দুটো জায়গা, তাহলে মোট 7টা জায়গায় 4টে মাইনাসকে কত প্রকারে সাজাতে পারবো। তো 7টা জায়গায় 4টে মাইনাসকে আমরা এমনিতে সাজাতে পারতাম কত প্রকারে, 7p4 প্রকারে, কিন্তু যেহেতু 4টে মাইনাস তো একই রকমের, তাহলে বাই 4 ফ্যাক্টোরিয়াল হবে, তাহলে 7p4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা তো 1, 7p4 মানে হচ্ছে 7 ইনটু 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 মাইনাস 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 ইনটু 4 ফ্যাক্টোরিয়ালটা কেটে গেল, 6টাও কেটে গেল, তাহলে 35 প্রকারে আমরা বিন্যাস করতে পারবো। ঠিক আছে, আজকে গোটা থাক, পরের দিন আবার সমবায় হবে।